প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন আলোচকের সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক। আরও রয়েছেন জনাব সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকেই স্বাগত। ডক্টর জাহিদ, আমাদের এই অনুষ্ঠানে এসেছিলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি একটা কথা বলছিলেন যে বর্তমানে দেশে যে অবস্থা বিরাজ করছে তাতে বিএনপি, জামাত, এনসিপি, এবি পার্টি সহ কোনো রাজনৈতিক দলের উপরই জনগণের আস্থা তৈরি হচ্ছে না। উনি আরেকটু এগিয়ে গিয়ে বলছেন যে সবারই সমর্থন কমে যাচ্ছে, এমনকি সরকারকেও জনগণ প্রোঅ্যাক্টিভ দেখতে চেয়েছে, কিন্তু সেটাও পায়নি। এর মানে হলো চিত্রটি হতাশাজনক। কি বলবেন? মানে সমর্থন না থাকা বা সবার প্রতি এক ধরনের নেগেটিভ পারসেপশন থাকা আপাত দৃষ্টিতে মনে হয় খুবই ইললজিক্যাল। কারণ কোথাও না কোথাও তো মানুষ মানে কি হয়, মানুষ সবার উপর সন্তুষ্ট হতে হবে না, কিন্তু মানুষ আবার মন্দের ভালো খোঁজে। আমি এই জন্য মনে করি সবার প্রতি অসন্তোষ বা সমর্থন নেই তা হতে পারে, অসন্তোষ থাকতে পারে এবং পৃথিবীতে শ্রেষ্ঠতম রাজনৈতিক দলটার বিরুদ্ধেও সমালোচনা থাকবে, কিন্তু যেটা হয় মানুষ এর মধ্যে একটা চুজ করে। এবং গণতন্ত্র মানেই হচ্ছে আপনি এমন একটা জিনিস চুজ করবেন যেটা পারফেক্ট না, কিন্তু আপনি মনে করছেন এটা অন্যগুলোর তুলনায় একটা বেটার অপশন। আমি ধারণা করি জনগণের বেটার অপশন আছে। বিষয়টা আসলে দাঁড়িয়েছে যেটা, সেটি হলো যে আস্থার জায়গাটা নষ্ট হচ্ছে। এখন আমি জনগণকে রাদার একটা অন্য কথা বলতে চাই, মানে কারো উপরে মানে আপনি মানে একটা আস্থা নষ্ট কখন হয়, আপনি কার উপরে আস্থা রাখছেন, কতটুকু আস্থা রাখছেন, কি কি বিষয়ে আস্থা রাখছেন। যেমন ধরুন, আপনি যদি মনে করেন শেখ হাসিনার পতনের পর থেকে আগামীকাল সকাল থেকে বাংলাদেশ একটা দুর্দান্ত গণতান্ত্রিক দেশ হয়ে যাবে ইউরোপ আমেরিকার মতো, আপনি যদি মনে করেন একটা নতুন দল তৈরি হয়েছে, সেই দল শতভাগ ক্ষেত্রে অসাধারণ সহি রাজনীতি করবে, তার প্রতিটি পয়সার হিসাব আপনি জানবেন, আপনি যদি এটা এক্সপেক্ট করে থাকেন, এগুলো ভুল এক্সপেকটেশন। সুতরাং আস্থা যদি ভাঙে, এটার জন্য যিনি আস্থা করছেন তারও ভুল থাকতে পারে। আমাদের এই ত্রুটি, এই ভুল, এই সমস্যার মধ্য দিয়েই এগিয়ে ধাপে ধাপে আমরা আগাবো। সুতরাং খুব বেশি আস্থা হারিয়ে ফেলা উচিত, কারণ এর মধ্যে একটা ঝুঁকি আমি দেখি। কারণ বিশেষ করে রাজনৈতিক দল, রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলা যদি তৈরি হয়, কেউ কেউ চেষ্টা করছেন সচেতনভাবে সেটা দেখানোর, তাতে একটা অগণতান্ত্রিক, অরাজনৈতিক শক্তি বাংলাদেশে আরো দীর্ঘ সময় থেকে যাক, এটা এই সরকারের ফর্মে বা অন্য কোনো ফর্মে এই ধরনের একটা কনসেন্ট ম্যানুফ্যাকচারের চেষ্টা হচ্ছে, এটা ভুল। সো আস্থার যে কমার কথা বলছে, এটার ক্ষেত্রে হচ্ছে, অনেকের ক্ষেত্রেই হচ্ছে, কিন্তু এটা মূলত তাদের ভুল আমি মনে করি। তারা এক্সপেক্ট করেছিল না অনেক বেশি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু কদিন আগে একটা কথা বলেছেন যে দেশে একটা অস্বস্তিকর, অস্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। এবং আপনি জানেন তারেক রহমান সাহেব একটি কথা বলেছেন, সেটি হলো যে এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, কোনো কোনো মহল এমন পরিবেশ তৈরি করছে যে নির্বাচন চাওয়াটাই যেন অপরাধ। আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে। আমি একটা জিনিস একটু বিশেষ করে যোগ করতে চাই, মানে এক অদ্ভুত ব্যাপার, সেটা হলো ভারত তার নিজস্ব স্ট্র্যাটেজিক হিসেবে সে মনে করেছে একটা নির্বাচন দ্রুত হওয়া দরকার এবং একটা নির্বাচিত সরকারের সাথেই তারা ডিল করবে। তার যুক্তিটা মোটা দাগে এরকম আমি ভারতের মিডিয়াতে দেখলাম যতটুকু। একটা হলো একটা ওরা বলে না ডক্টর ইউনূসের সরকারের সাথে তাদের সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে, এটা হওয়ারই কথা ছিল। শেখ হাসিনার ইমিডিয়েটলি আফটার উনি এসছেন, সো যাবতীয় ঝড়ঝাপটা এখানে গেছে। নাম্বার 2 হচ্ছে তারা যেটা বলেন, এই সরকার আসলে ঠিক কে সরকার, মানে একটা সরকার আছে, এখানে তাদের ভাষ্য মতে এখানে স্টুডেন্টদের ইনফ্লুয়েন্স আছে, অন্য মানুষজনেরও ইনফ্লুয়েন্স আছে, সেনাবাহিনীও ঠিক আমাদের টিপিক্যাল সময় সেনাবাহিনী যেমন, এটা সামরিক সরকার না, কিন্তু সেনাবাহিনীরও এক ধরনের একটা ডিফারেন্ট এন্টিটির মতো আছে। যেমন ধরুন আমাদের সেনাপ্রধান বলছেন প্রথম রয়টার্সে, আমরা ডক্টর ইউনূসের সরকারকে 18 মাসের মধ্যে নির্বাচন করার জন্য সাহায্য করব। আসলে এটা সরকারের অংশ, উনি এটা বলার কথা না। সো তারা তাদের কারণে চাইছে। এখন যেটা হয়েছে, অন্য সবকিছু বাদ দেন, আপনি যখন নির্বাচনের কথা বলছেন, ভারতীয় দালাল এই ট্যাগও আপনার কপালে জুটতে পারে। মানে একটা মানে বিএনপির জন্য এটা একটা এক ধরনের মর্মান্তিকই ব্যাপার। শেখ হাসিনার সময়ও তারা নির্বাচন চেয়ে বিপদে পড়েছে এবং এখনো তারা
নির্বাচন চেয়ে এক ধরনের বিপদে পড়ছে। কারণ হলো নির্বাচনকে আরো অনেকগুলো ফ্যাক্টরের সাথে যোগ করা হচ্ছে এবং বিশেষ করে নির্বাচন চাওয়াটাকে কেউ কেউ ওই ধরনের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটা আমি মনে করি যারা নির্বাচনটাকে পিছিয়ে দেয় এবং ঘোষণা আছে এই সরকার 5 বছর থাকতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার বলছেন। তো সবকিছু যদি আমরা একত্র করি এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা তো আসলে হচ্ছে, সুতরাং এটা উনি ভুল বলেননি। সারোয়ার তুষার, আমরা যে বিষয়টি নিয়ে ডাক্তার জাহেদের সঙ্গে কথা বলছিলাম সেই একই বিষয়ে আপনার কাছে আমরা জানতে চাইব যে এই যে প্রশ্ন উঠেছে আপনাদের দল সহ মানুষের আস্থার ঘাটতি হচ্ছে, আসলে কি তাই? আমি মনে করি যে এটা বাস্তবতা, পুরোপুরি বাস্তবতাকে রিফ্লেক্ট করে না। কেন? কারণ আমরা রাজনৈতিক দল সহ বা রাজনৈতিক দলের মধ্যে যারা প্রমিনেন্ট ফিগার সহ অ্যাক্টিভিস্ট সমাজ, মিডিয়া ব্যক্তিত্ব, সুশীল সমাজ, সিভিল সোসাইটি, এই যে বলয়, এটা কিন্তু একটা খুব লিমিটেড গণ্ডি। এর বাইরেও একটা বিশাল অংশের বাংলাদেশ আছে এবং আমি নিজে যেহেতু সারা দেশে অনেক জায়গায় গেছি, শুধু নট জাস্ট ইন নরসিংদী এবং অন্যান্য জায়গায় চিটাগং, কক্সবাজার, আপনার শ্রীমঙ্গল, এরকম অনেকগুলো জায়গায় গেছি, আমি কিন্তু দেখেছি মানুষ হতাশ এরকম আমার কাছে মনে হয়নি, বরং মানুষের মধ্যে একটা প্রচন্ড রিলিফ আছে যে তারা ওই আওয়ামী লীগের দুঃশাসন, সেটা অপশাসন থেকে রয়েছে, এটা কিন্তু আছে। কোনো রাজনৈতিক দল না, তাদের বলছি, আস্থাটা তাদের কিরকম? অ্যাট দ্য সেম টাইম তারা হচ্ছে কোনো রাজনৈতিক দলের উপর অবশ্যই ক্ষিপ্ত বা যাদের কর্মকাণ্ড ভালো না তাদের উপর তারা ক্ষোভ প্রকাশ করছে, কিন্তু রাজনৈতিক দলের উপর ভরসা করছে না, আমার কাছে এরকম মনে হয় নাই। বরং আমি আমাদের কথা বলতে পারি, আমাদেরকে বলছে যে আপনাদের তো আরো বেশি দ্রুত আসতে হবে আমাদের কাছে, এবং আপনাদের মার্কা কোথায়? ধরেন আমাদের তো এখনো মার্কাটা আমরা পাই নাই, মার্কার ইয়ে আছে, মানে কারণ মানুষ তো মার্কাটা বুঝে। ফলে আমি মনে করি না যে রাজনৈতিক দলের উপর আস্থা হারিয়েছে। বিভিন্ন সময় যে জরিপ দেখা যাচ্ছে, মানুষ বিপুল পরিমাণে অংশ নিচ্ছে এবং অংশ নিয়ে কিন্তু বলতেছে তারা তাদের প্রেফারেন্সটা জানাচ্ছে। কেউ কেউ আবার বলছে যে আমি ডিসিশন নিয়ে রেখেছি কিন্তু এখনই বলবো না। ফলে রাজনৈতিক দলগুলোর উপরে বাংলাদেশের মানুষ কখনোই পুরোপুরি আস্থা হারাবে না, কারণ এখানে যখনই 1-11-র মতো সরকার ছিল, বাংলাদেশের মানুষ কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে, বিশেষ করে ছাত্র সমাজ আন্দোলনের মধ্য দিয়ে ওই সরকারকে হটিয়েছে। যতবারই এখানে সামরিক শাসন কিংবা অগণতান্ত্রিক শাসন এসছে, বাংলাদেশের মানুষ এটা প্রমাণ করেছে তারা অগণতান্ত্রিক শাসন পছন্দ করে না। এই সরকারকে বাংলাদেশের মানুষ অগণতান্ত্রিক মনে করে না। ফলে এই সরকারের উপর মানুষের কিন্তু এখনো মানে বিভিন্ন ইস্যু ভিত্তিক আপত্তি থাকতে পারে, কিন্তু ওভারঅল এখনো সমর্থনটা আছে। প্রধান উপদেষ্টা বারবার যে সময় উল্লেখ করেছেন জুনের মধ্যেই ইলেকশন হবে, এটা কোনোভাবেই জুন ছাপিয়ে যাবে না। তো এইটাতেই মানুষ, আমি মনে করি যে মানুষ এখানেই এমনিতে কে কি কোথায় কি স্বতঃস্ফূর্তভাবে বলছে সেটা তো ধরেন বলতেই পারে, কিন্তু মানুষ এবং রাজনৈতিক দলগুলো কিন্তু এই রোডম্যাপ, এই ট্র্যাকেই আছে যে এই সময়ের মধ্যে সংস্কার হবে, জুলাই চার্টার হবে এবং চার্টারের পরে রাজনৈতিক দলগুলো এর সাথে ঐক্যমত্য হবে, তারপরে ইলেকশন আসবে বাংলাদেশে, এবং ইলেকশন ছাড়া তো অন্য কোনো পথে বাংলাদেশ চলবে না। কি ধরনের সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারবে, এটা কিন্তু একটা আপনি মানে অলরেডি এটা একটা সিলিং তৈরি হয়ে গেছে যে সামরিক স্বৈরাচার কতদিন থাকতে পারবে, 1-11 মার্কা সরকার কতদিন থাকতে পারবে, আওয়ামী ফ্যাসিবাদের মতো ফ্যাসিবাদ কতদিন থাকতে পারবে, সবগুলো কিন্তু টেস্টেড। এর বেশি, অর্থাৎ মানে আওয়ামী লীগ তো 15 বছর চেষ্টা করলো, 3বার ইলেকশনকে ভন্ডুল করে দিয়ে থাকার চেষ্টা করলো, তারপরেও তাকে কিন্তু যেতে হয়েছে এবং আবারও আপনাকে ইলেকট্রাল সিস্টেমের মধ্যে ফিরতে হবে, ঠিক আছে? ফলে আমি মনে করি যে কখনোই এরকম হবে না বাংলাদেশে যে অনন্তকাল ধরে ইলেকশন ছাড়া বাংলাদেশ থাকবে, ওই রাস্তায় বাংলাদেশকে ফিরতে হবে। প্রশ্নটা হচ্ছে যারা ক্ষমতায় আসবে তারা যেন আবারও ক্ষমতাটাকে কুক্ষিগত করার মানে পিপল ম্যান্ডেটের বাইরে গিয়ে কুক্ষিগত করার ইন্তজাম বা চেষ্টা না করে, সেটার কতগুলো সেফগার্ড লাগবে। সেই জন্যই কিছু কিছু খুবই ফান্ডামেন্টাল অনেক সংস্কার প্রস্তাব এসেছে, সেগুলো ধাপে ধাপে যে দল তার এক এক দল সুবিধা তাদের সুবিধা মতো এক একটা গ্রহণ করবে, কিন্তু কতগুলো ফান্ডামেন্টাল সংস্কার কিন্তু এসছে। নির্বাচন কমিশনটা আপনি কিভাবে দেখতে চান, বিচার বিভাগকে আপনি কিভাবে দেখতে চান, জুডিশিয়ারিকে আইন বিভাগকে কিভাবে দেখতে চান, নির্বাহী বিভাগকে কিভাবে দেখতে চান, অন্যান্য রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেখতে চান, এগুলো কিন্তু হলো এখন একেবারে বেসিক আলোচনা, এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে। জুনের মধ্যে বা জুলাই, শোনা যাচ্ছে জুলাইয়ের মধ্যে চার্টার হবে, ঠিক আছে? এবং সেই চার্টারে সবাই ঐক্যমত হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাবো যে নির্বাচনের ইয়েটা আরো কাছে চলে আসছে। ফলে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ ওই দিকে তাকিয়ে আছে। হতাশ এরকম আমার কাছে, সার্বিকভাবে হতাশ বা আস্থাহীনতায় ভুগছে এরকম আমার কাছে মনে হয় নাই। নাহলে আমি তো দেখতে পাচ্ছি বিপুল পরিমাণ তরুণরা রাজনীতির প্রতি আগ্রহী হচ্ছে, এটা কিন্তু নতুন ব্যাপার বাংলাদেশে। আপনি এর আগে সবসময় আই হেট পলিটিক্স এগুলো শোনা গেছে, পলিটিক্স করাপশন, পলিটিক্স মানে করাপশন, রাজনৈতিক দলগুলো খারাপ, এগুলোই তো ছিল প্রচারণা। ভদ্রবিত্ত মানে যাদেরকে আমরা মধ্যবিত্ত সুশীল যে শ্রেণীটাকে বলি, বিদেশে থাকে, প্রবাসে থাকে, যেভাবে রাজনীতির প্রতি আগ্রহ দেখাচ্ছে, যেভাবে কন্ট্রিবিউট করতে চাচ্ছে, কন্ট্রিবিউশন করার জন্য একটা রাস্তা খুঁজছে, একটা স্পেস খুঁজছে, এটা কিন্তু বাংলাদেশে আমি আগে, অন্তত আমি, জাহেদ ভাই ভালো বলতে পারবেন, আমি এটা দেখছি বাংলাদেশে আগে কখনো এরকম ছিল না। রাজনীতির প্রতি একটা অনীহাই ছিল, সেটা ফেরত এসেছে। আস্থাহীনতার সময় এটা আমার কাছে সেরকম মনে হয় না। ডাক্তার জাহিদ, সংস্কারের বিষয়টি ডিলে করছে অন্তর্বর্তীকালীন সরকার, এই অভিযোগ কিন্তু বিএনপির পক্ষ থেকে এসছে।
এবং আমরা এর কিছুটা সত্যতাও রয়েছে মনে হয়েছে আমার। সেটি হলো যে এমন কিছু সংস্কার হয়েছে, আপনি নিজেও নির্বাচন সংস্কার কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার সদস্য ছিলেন, আপনারা কাজ করেছেন এবং আপনারা খুব দ্রুত প্রতিবেদন দিয়েছেন। এবং এখানে অনেকগুলি বিষয় রয়েছে, আরও যে সংস্কার কমিশন সুপারিশমালা দিয়েছে, সরকার ইচ্ছে করলে অনেক বিষয় কিন্তু দ্রুত বাস্তবায়ন করতে পারত। এর জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন নেই, ছোটখাটো অনেক বিষয় রয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি সেই বিষয়ে কোনো অগ্রগতি নেই। আমি একেবারে একমত আপনার সাথে। যেমন ধরুন ঐক্যমত্য কমিশন যখন হলো, তারা যখন বসতে শুরু করলেন এবং দীর্ঘ একটা বিরতি হয়ে গেল, তারপর আবার তারা বসলেন এবং যেভাবে এগোচ্ছে আমিও মনে করি ধীর। এবং আমি আরেকটা জিনিস যোগ করতে চাই, ধরুন জুলাই চার্টার করব, কতগুলোতে একমত হয়েছে সেগুলো নিয়ে, তারপর কি আমি এগুলোর সংস্কার শুরু করব? সংবিধান সংস্কার তো এখন সম্ভব না, এটা পরবর্তী, সেটা কি ধরনের পার্লামেন্ট হবে না গণপরিষদে সেটা আরেক আলোচনা, আমরা হয়তো একমত হতে পারি। আইনের সংস্কারগুলো যেগুলো একমত হবো, ওগুলো তো আমরা এখন অর্ডিন্যান্সের মাধ্যমে করে ফেলতে পারবো। আচ্ছা, এর মধ্যে কি আমরা বেশ কিছু ক্ষেত্রে একমত হয়ে যাইনি? এগুলো কি আমরা এখনই সংস্কারের কাজ শুরু করে দিতে পারতাম না? একটা আইন যখন বা একটা অধ্যাদেশ যখন আপনি করবেন, অ্যামেন্ডমেন্ট গুলো করে আপনি তো একবার ইয়েতে দিতে হবে, ওয়েবসাইটে দিতে হবে, কারণ সাধারণ জনগণেরও অপিনিয়ন নেওয়ার দরকার আছে। এখন পরবর্তীতে চার্টারের পর যখন করতে শুরু করবেন, যেগুলো আগেই ঐক্যমত্য হয়ে গিয়েছিল, বিএনপি তো একটা তালিকা দিয়েছে যে আমরা এতগুলোর সাথে ঐক্যমত আছে, এবং দেখা যাবে প্রায় সবাই ওগুলোর সাথে আছে, তো যেগুলো আছে সেগুলো আপনি শুরু করে দিচ্ছেন না কেন? শুধু রাজনৈতিক দলই কিন্তু সংস্কারের স্টেক হোল্ডার না। যে আইনগুলো সংস্কার হবে, এই জন্য বলছি এগুলো ওয়েবসাইটে দীর্ঘ সময় রাখা, যে এটা আমরা সংশোধন এভাবে করছি, মতামত চাই। এবং আমি আমার কমিশনের এক্সপেরিয়েন্স থেকে বলতে চাই, মানে আমার মন ভরে গেছে। মানে এই দেশের সাধারণ মানুষ আমরা যাদেরকে বলি, যারা শিক্ষিত সচেতন নাগরিক, তাদের সচেতনতার লেভেল, আমরা আমাদের ওয়েবসাইটে জনগণের অপিনিয়ন চেয়েছি, আমাদের ফেসবুক পেজে বলেছি অপিনিয়ন দিতে, হাজার হাজার অপিনিয়ন, এবং বিলিভ মি অত্যন্ত সারবস্তু আছে এরকম, মানে আমি মানুষের চিন্তা দেখে অবাক হয়েছি। ওইখান থেকে শেখার অবস্থা। অবশ্যই আমরা দুজন অফিসারকে অ্যাসাইন করেছিলাম এটা থেকে, এবং ওখান থেকে আমরা অপিনিয়ন থেকে আমরা ইনপুট নিয়েছি। তো তা যদি হয়ে থাকে, এই প্রসেসগুলো তো শুরু করা যায়। যেগুলো একমত হয়েছে এগুলো এখনই আপনি সংশোধন শুরু করে দেন, কিন্তু আমি দেখছি সরকার আসলে দেরি করছে, তাদের এই প্রসিডিউরাল দেরি, এটা কেন হচ্ছে আমি নিশ্চিত নই, কিন্তু তারা দেরি করছেন, কাজগুলো আরো ফাস্টার করা যেত বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইলেকশন কমিশন গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে, কারণ গত দীর্ঘ সময় আমরা দেখেছি এই প্রতিষ্ঠানটির ভূমিকা কি ছিল। কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি যে এই প্রতিষ্ঠানটির ভূমিকাটা পুরনো আওয়াজ আমরা শুনছি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা সে আগের মতো। বিশেষ করে একটি ঘটনা ঘটেছে সম্প্রতি, যেটা খুব উদ্বেগজনক। আপনি বিষয়টা ভালো বলতে পারবেন, যেহেতু আপনি নির্বাচন সংস্কার কমিশনের একজন সদস্য ছিলেন। আমরা দেখলাম যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এমন কিছু বিষয় নির্বাচন কমিশনকে দেওয়া হলো যেগুলো আপনারা সুপারিশ করেছিলেন, এবং বলছে এগুলো আসো বাস্তবায়ন করুন, এবং যেটা আমরা আলোচনা করলাম একটু আগে। কিন্তু আমরা দেখলাম যে নির্বাচন কমিশন থেকে সেগুলো ফেরত পাঠানো হয়েছে, তারা রাজি নয়। এখন সংস্কার কমিশন গঠন করা হয়েছে, আপনারা দীর্ঘদিন কাজ করে সুপারিশমালা দিয়েছেন, যে সুপারিশমালাগুলো রাজনৈতিক দলের মতামতের দরকার নেই, এমনিতে করা যেতে পারে অবিতর্কিত, কারণ আপত্তি থাকার কথা নেই, সেই বিষয়গুলো যদি নির্বাচন কমিশন গ্রহণ না করে ফেরত পাঠায়, তাহলে সংস্কারের কি হবে? আমি একমত, এবং অনেকগুলো ইস্যু আছে, আমি ওই জায়গায় আসবো। তার আগে একটা, ধরুন তারা এখন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য কল করেছেন, এটা এখনই করার দরকার ছিল না, আমাদের এখনো নির্বাচনের তেমন কোনো আলাপ শুরু হয়নি, আমরা মাত্র মে মাসে ঢুকলাম, আর কল করা হয়েছে আরো আগে। এবং অত্যন্ত কঠিন একটা নীতিমালা ছিল, সারা দেশের সব রাজনৈতিক দল এটার বিরুদ্ধে কথা বলেছেন, আবার কেউ কেউ নিবন্ধন তুলিয়ে দিতে বলছেন। আমরা প্রচুর আলোচনা করেছি এটা নিয়ে, এবং দেখলাম যে নিবন্ধন তুলে দেওয়া ঠিক না। যেটা হয়, ওই যে ধরুন নির্বাচনে যদি নিবন্ধন তুলে দেন, টেকনিক্যালি বাংলাদেশে তো 150-200 পার্টি আছে, যদি কেউ দাঁড়িয়ে যায়, আপনি একটা ব্যালট পেপারের কথা চিন্তা করেন, এজেন্ট নিয়ে এক ধরনের বাণিজ্য হয়। সো আমরা মনে করেছি নিবন্ধন থাকা দরকার, কিন্তু এটা আগের মতো না, আমরা অনেক সহজ, ওর চাইতে অনেক সহজ একটা নিবন্ধনের আইন করেছি, আইনের মধ্যে আরপিও সংশোধন করতে বলেছি। দেখুন ওটা জন্য অপেক্ষা না করে তারা ডেকে ফেললেন। নট অনলি দ্যাট, আমার কাছে খুবই মর্মান্তিক লেগেছে 2-3টা জিনিস। সেটা হচ্ছে নির্বাচনের
যারা আইসিটি যেটা আছে হুম। সেটায় যদি চার্জশিট হয় সেই ক্ষেত্রে তিনি নির্বাচনে অযোগ্য হবেন। যারা ফেরারি আছেন, কোর্ট তাকে সমন দিয়েছে, উনি আসেননি এবং সশরীরে এসে নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র দাখিল, এই ধরনের নীতিমালাগুলো তারা অপোজ করছেন। আমি খুব অবাক হয়েছি। যেমন ধরুন, ফেরারি থাকা মানেটা কি? আপনি একটা স্টেটের একটা অঙ্গকে অস্বীকার করছেন। আমি Right. দর্শকদের উদ্দেশ্যে একটা উদাহরণ দেই। সিভিল মামলা গ্রেফতার হয় না, কিন্তু সিভিল মামলা আপনাকে কোর্টে আসতে বলল, হুম। আপনি যদি না আসেন তখন কিন্তু সেটা ক্রিমিনাল অফেন্স, তখন আপনাকে অ্যারেস্ট করা যায়, জি। কারণ আপনি কোর্টের কথা শোনেন নাই, ওই কারণে আপনাকে ধরা হবে। সো এগুলো তো খুবই ফান্ডামেন্টালস। আমি অবাক হয়ে দেখলাম যে এগুলোর বিরুদ্ধে কথা বলছেন। নট অনলি দ্যাট, খেয়াল করুন, আমরা চেয়েছি নির্বাচন কমিশন জবাবদিহিতার আওতায় আসতে হবে। নির্বাচন কমিশন যতদিন নির্বাচন কমিশনে আছে, আমাদের সংবিধান বলেছে যেহেতু ওনারা একটা সাংবিধানিক কমিশন, জি। তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ওই দায়িত্বে থাকাকালীন সময়ে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা যাবে। কিন্তু দায়িত্ব থেকে চলে যাওয়ার পর আপনি যদি তাদেরকে ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে চান, তাহলে ওই গ্রাউন্ড থেকে একটা মামলা ধরে 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 যদি তার পর্যন্ত আসা যায়। কিন্তু প্রধান দায়িত্বকার 2018 সালে যে রাতে সিল মারা হয়েছে, 213টা কেন্দ্রে 100% ভোট হয়েছে, কি করেছিল সেই নির্বাচন কমিশন? এরপর কি আপনি ওইখান থেকে আসবেন নাকি আপনি সুপ্রিম অথরিটি যে ছিল, টেকনিক্যালি তো তারাই নির্বাচন করে, নিঃসন্দেহে আপনি তাকে ধরতে পারবেন না? একটা পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন আইন আমরা নিজেরা লিখে দিয়ে এসেছি। আমি বলছি না এটা পারফেক্ট হয়েছে, সরকারের ডিপার্টমেন্টস আছে, আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং সেকশন আছে, তারা বুঝুক, দেখুক, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করুক। এতদিন পর্যন্ত আলাপ ছিল নির্বাচন কমিশন নিয়োগ আইন, যেটা শেখ হাসিনা একটা করেছেন, পরে অনেকে নানান কিছু। আমরা নির্বাচন কমিশন আইন, যেখানে নিয়োগ, তার বিধিমালা, তার কি কি করতে পারবেন, তার অসদাচরণ, তার কর্তব্য অবহেলা, তার ক্রিমিনাল অফেন্স, কিভাবে কিভাবে এটাকে কগনিজেন্সে নেওয়া যাবে, বিচার করা যাবে, ওনারা এটারও প্রটেস্ট করছেন। মানে আমি খুব অবাক হয়েছি। একটা কথা মনে রাখা জরুরি, কমিশনকে আমরা ক্ষমতায়িত করি এবং সাংবিধানিক কমিশন ক্ষমতায়িত থাকে যাতে সে কাজ করতে পারে, কিন্তু পৃথিবীতে কোনো প্রতিষ্ঠান জবাবদিহিতার ঊর্ধ্বে থাকতে পারে, ঊর্ধ্বে থাকতে চাইতে পারে, এটা তো খুব বাজে কথা। খুবই বাজে। ওনাদের মধ্যে এই প্রবণতা দেখছি এবং আমি এটাকে খুবই অ্যালার্মিং বলে মনে করি। আমি মনে করি সরকার চাইলে এই আইনগুলো যা যা আছে এগুলো পরিবর্তন করতে পারে, নির্বাচন কমিশনকে তার সাথে কমপ্লাই করতে হবে। তারা তার মতামত দিতে পারেন, ঠিক আছে, দিয়েছেন, কিন্তু এই মতামত দেওয়াটা ইটসেলফ তাদের ইন্টেনশন নিয়ে প্রশ্ন তৈরি করে। নিঃসন্দেহে। আমরা চেয়েছি একটা সংসদীয় কমিটির মাধ্যমে তাদের আয় ব্যয় এসব ওভারসি করা হবে, এখনো কিন্তু করছে, আইন মন্ত্রণালয় করছে, একজন ব্যক্তি করছেন। আমরা একটা সংসদীয় কমিটি যার মধ্যে সরকারি দল, বিরোধী দল সবাই মিলে কম্বাইন্ডলি থাকবে, ওনারা এটাও কেন যেন অপোজ করছেন। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, রয়েছেন সারোয়ার তুষার। আপনারা এই নির্বাচন কমিশনের ব্যাপারে বেশ সমালোচনা মুখর হয়েছিলেন এবং আপনাদের অনেক বিষয়ই তারা শুনতে চায়নি। ডক্টর জাহিদ যে প্রসঙ্গে উঠালেন সেই প্রসঙ্গটা আপনারা নিজেরা উঠিয়েছিলেন। এটা ওনাদের সুপারিশই ছিল, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশই ছিল, যে কথাটা আপনারা তাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে তারা কোনো কথা ওইভাবে আমলে নিতে চাচ্ছে না। এবং এখানে আর একটা ঘটনা ঘটেছে, সম্ভবত দুটোই রাজনৈতিক দলকে তারা নিবন্ধন দিয়েছে, যারা আসলে এই দলগুলো কোথায়, কে, তাদের কি অফিস আমরা কেউ জানি না। হঠাৎ করে কিভাবে হয়ে গেল সেটা একটা আশ্চর্যজনক ঘটনা দাঁড়িয়েছে। এবং এই নির্বাচন কমিশনের এই ধরনের কার্যকলাপে আরেকটা ফল দেখা যাচ্ছে, অসংখ্য রাজনৈতিক দলের জন্ম হচ্ছে। তারা মনে করে এখানে বোধহয় নিবন্ধন পাওয়াটা সহজ হবে, এবং সেই সমস্ত রাজনৈতিক দলের অনেকেই রয়েছেন যারা পতিত সরকারের সহযোগী হিসাবে কাজ করেছে।
গোটা বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা জাতীয় নাগরিক কমিটি থাকা অবস্থায় থেকে অবজারভেশনগুলো দিয়ে যাচ্ছিলাম, যখন জি। তারা এই সংস্কার কমিশন কাজ শুরু করার আগেই, মানে পুরনো আইনে যখন কমিশন গঠিত হলো, তখনই আমরা স্টেটমেন্ট করে বলেছিলাম যে এটা কিন্তু মানে ঠিক হচ্ছে না, মানে আপনাকে তো আগে নির্বাচন সংস্কার কমিশন আইনটা পুনর্গঠন করতে হবে। যেমন জাহিদ ভাই বললেন যে তারা নির্বাচন কমিশন আইন একটা ড্রাফট প্রস্তাব করেছেন, তারপরে নির্বাচন কমিশন হতে পারতো, কিংবা অন্য কোনোভাবে হতে পারতো। কিন্তু এখন যখন এরা পুরনো আইনে কাজ করছে এবং তাদের বেশ কিছু কথাবার্তা, যেমন সেদিন দেখলাম যে সিইসি বলছেন যে আমরা সংস্কার অপেক্ষায় বসে থাকবো না, আমরা আমাদের কাজ চালিয়ে যাব, এরকম। তারপর যে দুটো রাজনৈতিক দলের কথা আপনি বললেন, এর মধ্যে একটা রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় নাই, সাংবাদিকরা গিয়ে খুঁজে পায় নাই। কিন্তু এই কঠিন আইন, যেটা এখন যে আরপিওটা আছে, অত্যন্ত কঠিন আইনে তারা কিভাবে বেরিয়ে আসলো, আমরা খুবই অবাক হচ্ছি আর কি। বিরোধীদের গ্রাউন্ডগুলো কিন্তু খুবই অস্পষ্ট। যে এই যে যেমন ধরুন যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করা মেয়াদ শেষে, এটার বিরোধিতার কি কারণ থাকতে পারে? আপনি যদি বরং এটা থাকা উচিত কেন? কারণ এই যে নির্বাচন কমিশন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে কাজ করার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনি যখন একটা ওই দায়িত্বে থাকবেন, আপনার কাছে জানা থাকবে আমি যদি আমার জুরিসডিকশনের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দলকে সুবিধা দেই কিংবা নিরপেক্ষ আচরণ না করি, তাহলে আমাকে এই পরিণতি ভোগ করতে হবে, মানে আমাকে বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমার বিরুদ্ধে আমাকে জবাবদিহি করতে হবে। এইটা আপনাকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে যে প্রিরিকুইজিট করা দরকার সেটা করবে। এখন তারা বলেছেন যে এটা সংসদীয় কমিটির কাছে থাকলে, এটা অবশ্য বিএনপিও বলেছে যে সংসদীয় কমিটির কাছে থাকলে রাজনৈতিকভাবে এটা প্রভাবিত হবে। তো সেক্ষেত্রে আপনি এটা জুডিশিয়াল কমিটি হতে পারে, জুডিশিয়াল রিভিউ হতে পারে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটা তদারকি করতে পারে, কেউ না কেউ করতে হবে। আমরা তো প্রধানমন্ত্রীকেও জবাবদিহির মধ্যে আনতে চাচ্ছি, সেখানে নির্বাচন কমিশন কেন জবাবদিহির মধ্যে থাকবে না? আইসিটিতে যারা অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আমি মনে করি যে এটা যেহেতু নর্মাল কোনো ফৌজদারি অপরাধ না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি কেউ অভিযুক্ত হয়, সে অভিযুক্তই যথেষ্ট এই নির্বাচনে তাকে প্রার্থিতা না দেওয়ার ক্ষেত্রে। এর বাইরেও ঠিক আছে, এটা নিয়ে আপনি তর্ক করেন, ডিবেট করেন, কিন্তু অন্য যে দুটো ফেরারি আসামি এবং হচ্ছে আপনার সশরীরে, মানে এটা খুবই ইম্পর্টেন্ট। নাহলে তো অনলাইনে তো যে কোনো আসামি এখানে স্বতন্ত্র আওয়ামী লীগের মধ্যে দাঁড়ালো না, ধরেন স্বতন্ত্র হিসেবে উনি প্রার্থিতা ড্রাফট করলেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট না? এগুলোর বিরোধিতার নির্বাচন কমিশনের কি মোটিভ থাকতে পারে? এখানে আরেকটা বিষয় হয়েছে, নির্বাচন সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে সেই বিষয়ে কিন্তু খুব কম আপত্তি এসেছে। কেউ যোগ করতে বলেছে, কিন্তু আপত্তিটা খুবই কম। খুব কয়েকটা অন্যান্য সংস্কার কমিশনের ব্যাপারে তীব্র আপত্তি আমরা লক্ষ্য করেছি, কিন্তু এটার আমার জানা মতে সবচেয়ে কম আপত্তি নেই বললে চলে। এবং রাজনৈতিক দলগুলো কিন্তু প্রকাশ্যে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে কিন্তু সমালোচনা করেনি। যদি তাই হয় তাহলে নির্বাচন কমিশন এটা করছে কেন? সংস্কারের ক্ষেত্রে মেজর সংস্কারের যে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুদক, জনপ্রশাসন নিয়ে কিছু আপত্তি আছে। সবচেয়ে বড় তর্ক বিতর্ক হচ্ছে কিন্তু আসলে সংবিধানটা নিয়ে। অন্য সকল কিছুর ব্যাপারে মোটামুটি একটা বেশিরভাগ দলের মধ্যে একটা ঐক্যমত্য আছে। সামান্য দুই একটা বিষয়, যেমন কতজন নারী, আসলে নারীর যে আসন, যেটা 100 আসনের কথা বলা হয়েছে, এরকম দুই একটা ক্ষেত্র ব্যতীত নির্বাচন কমিশনের প্রস্তাবগুলো প্রায় সবাই গ্রহণ করেছে। তাদের জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এটা আবার সংবিধানের ক্ষেত্র আছে। হ্যাঁ, এরকম দুই একটা, মানে মোটা দাগে এইগুলো আসলে গ্রহণযোগ্য। এবং এগুলো যেটা জাহিদ ভাই বললেন যে আমাদের দেশের নাগরিকরা পর্যন্ত এগুলোর ব্যাপারে কনসার্ন আছে, তারা মতামত দিয়েছে। ঠিক আছে, 72 সংবিধানের সময় কিন্তু এত প্রণয়নের সময় কিন্তু এত জনগণ মানে মতামত দেয়নি, মতামত চাওয়া হয়নি, এখন চাওয়ার সুযোগ রয়েছে। এবং আপনি ওয়েবসাইটে দেওয়ার পরেও এত মানুষ এটাতে ইনভলভ হয়েছে। যদি আরো অন্য কোনো পদ্ধতিতে আমরা বাঁচতাম, তাহলে আপনি দেখতেন যে আরো অসংখ্য মানুষ এটাতে যুক্ত হতো। ধরেন আপনি যে একটা বুথ করে দিতেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই স্প্রেডশিটে টিক মারতে মারতে একেবারে এটাকে ঝালাপালা করে ফেলতো। প্রচুর আগ্রহ আছে কিন্তু ছেলে মেয়েদের সবার, কিন্তু তবু যে পরিমাণ রেসপন্স তারা পেয়েছে এটা তো হিউজ। তাহলে আপনি এই জিনিসগুলোর ব্যাপারে একটা মাস কনসেনসাস আছে, এগুলোকে কেন তারা রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে দিচ্ছে, এটা আমি মনে করি যে এটা উদ্দেশ্য প্রণোদিত। এবং এই কারণে আমরা আমাদের দিক থেকে বলেছি যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা কিন্তু ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং এই নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিটা সামনে আরো জোরালো হবে। কারণ প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন তিনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন করতে চান, কিন্তু এই নির্বাচন কমিশনের যে আলামত দেখা যাচ্ছে তাতে সবচেয়ে সেরা নির্বাচন তো দূরে থাকা, আমাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যে 3-4টা সুষ্ঠু নির্বাচনের ইতিহাস আছে বাংলাদেশের, মানে যেগুলো অলমোস্ট, কিন্তু 91 ইলেকশন নিয়ে খুব বেশি আপত্তি নাই, 96 ইলেকশন, মানে পরে যেটার মধ্যে আওয়ামী লীগ আসলো, 2001 সালের ইলেকশন, 2008 ইলেকশন, এগুলো নিয়ে কিছু 2008 নিয়ে বড় ধরনের আছে, কিন্তু তবু এটা মানুষ মেনে নিয়েছে। মানে এটা 2008 ওই মানে ইন্ডিয়ার ইনভলভমেন্ট, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে শেখ হাসিনার বা আওয়ামী লীগের যে নেগোসিয়েশন, সেগুলো সবাই জানে। জানার পরেও দেখুন আওয়ামী লীগকে যখন অবৈধ বলা হয়, তখন বলা হয় কিন্তু 2011 সালের পর থেকে। ঠিক আছে, মানে আমরা ধরে নিতে পারি 3-4টা ইলেকশন বাংলাদেশের বাস্তবতায় এটা মানে সুষ্ঠু নির্বাচনই হয়েছে। তো সেইগুলোর স্ট্যান্ডার্ডও তো আপনাকে, সেগুলোর স্ট্যান্ডার্ডের যে ভালো নির্বাচন আপনাকে এবার করতে
করতে হবে যদি প্রধান উপদেষ্টা স্মরণকালের সেরা নির্বাচন করতে হয়। কিন্তু এই নির্বাচন কমিশনের তো আমি মনে করি যেটা পুনর্গঠন করা এবং আরও যে আইনগুলো ঠিক করা, নির্বাচন কমিশন কাজ করছে, অসুবিধা নেই। আমরা কিন্তু কোনো ব্যক্তি নিয়ে আলোচনা করছি না, আমরা পদ্ধতি এবং যে বিধি দ্বারা নির্বাচন কমিশন পরিচালিত হবে, নির্বাচন যে অনুষ্ঠিত হবে যে সমস্ত আইন দ্বারা, সেগুলোর ক্ষেত্রে আমরা ফোকাস করছি যে এগুলো সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে। এবং এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আসলে নন নেগোশিয়েবল, সেটা হলো যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করা। কারণ এটাই হচ্ছে আপনার উপর চাপ তৈরি করবে। আপনি যদি পরবর্তীতে এটা ফাঁকি দিতে পারেন তাহলে কিন্তু আপনি এখন আসলে গা ছাড়া মনোভাবে থাকবেন। কিন্তু আপনি যদি জানেন যে আপনার যে কোনো ভুলের জন্য, মানে যেগুলো আসলে অ্যাকাউন্টেবল করার মতো ভুল কিংবা অপরাধ, সেগুলোর জন্য আপনাকে নিশ্চিত মুখোমুখি হতে হবে, প্রশ্নের মুখোমুখি হতে হবে, জবাব দিয়ে মুখোমুখি হতে হবে, তখন কিন্তু আপনি আসলে আপনার দায়িত্বশীলতার আচরণ করবেন এবং দায়িত্বের মধ্যে থাকবেন। তো এটা খুব ইম্পর্টেন্ট। ডক্টর জাহেদ, একটা বিষয়ে প্রশ্ন উঠেছে, সেটি হলো পুরনো পদ্ধতিতে কিন্তু এই নির্বাচন কমিশনাররা নিয়োগ পেয়েছে। জি। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম চাওয়া হয়েছে, তারা নাম দিয়েছে এবং সংকটটা তৈরি হয়েছে সম্ভবত এখানে। কোন দল কার নাম দিয়েছেন এটা সবাই জানে, সবাই না জানলেও যারা হয়েছেন তারা নিশ্চিত জানে। এখন এই নির্বাচন কমিশনার যারা হয়েছেন তারা যদি সেই দলের প্রতি আনুগত্য প্রকাশ করেন তাহলে কি হবে? এই ঝুঁকি তো আসলে বাংলাদেশের কনটেক্সটে আছে, দেখা যায়। কিন্তু এই প্রশ্ন কিন্তু এখন উঠেছে অলরেডি। আমি আবার উল্টো একটা কথা বলতে চাই, সেটা হলো কোনো দল কাউকে নমিনেট করতে পারে বা মনে করতে পারেন যে উনি নিউট্রাল হবেন, কেউ যদি নাম নাও দেয়, আমরা তো এভাবেও বলি, তাই না, যে কোনো ব্যক্তি আছেন তিনি কোনো দলের সমর্থক থাকতে পারেন, কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে যখন যান এবং তারা শপথ গ্রহণ করেন, মানে আমাদের এই ট্রেন্ডটার মধ্যে আসতে হবে। মানে ধরলাম কাউকে দেয়নি, ধরে নিলাম যে কেউ কারো নাম দেয়নি, কিন্তু এই যে কমিশন তৈরি হলো তারা যেভাবে আচরণ করছে, এখন তো পাল্টা আমি কথা বলি, ধরুন যে জিনিস, এই যে প্রার্থিতা নিয়ে যে আলাপটা হলো, তাহলে কি কেউ আওয়ামী লীগের কেউ ওনাদের নাম দিয়েছে? আমি যদি এভাবে প্রশ্ন করি, কারণ তাদের এই যে স্টেপ নিচ্ছেন, এই স্টেপ তো অ্যাপারেন্টলি মনে হয় যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে, তাদের নির্বাচনকে ফ্যাসিলিটেট করার জন্য করা হচ্ছে। তাহলে কি আওয়ামী লীগের কেউ তাদেরকে দিয়েছেন? এরশাদ 91 সালে জেলে থেকে 5টা সিটে নির্বাচন করে 5টা সিটে জিতেছেন। মানে আওয়ামী লীগ যারা আমি সবাই জেলের কথা বলছি না, মামলা হয়েছে, দেশে আসুক, তারা মামলা ফেস করুক, যারা জেলে যাবার পরিস্থিতি হবে তারা জেলে যান, জেলে গিয়ে নির্বাচন করুন, সমস্যা নেই, জেলে থেকে নির্বাচন করা যায়। যে কয়েকজন নেতা এখন জেলে আছেন তারা চাইলে নির্বাচন করতে পারেন। যেই রাষ্ট্রে আপনি নির্বাচন করছেন সেই রাষ্ট্রের আইন বিচার কিছুই আপনি মানেন না, কিন্তু আপনি সেই রাষ্ট্রের সংসদ সদস্য হতে চাইছেন, এটা হতে পারে না। তো প্রিয় দর্শক, আমরা আবারও একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, রয়েছেন সারোয়ার তুষার। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণহত্যাকারীদের দ্রুত বিচার চায়, সংস্কার চায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, সব ঠিক আছে, কিন্তু এনসিপি নিজস্ব রাজনীতিটা আসলে কি? একটি রাজনৈতিক দল হিসেবে আপনারা জনগণকে কি বলবেন? বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট নয়। এনসিপি তো এখন বাংলাদেশের যে সংস্কার এজেন্ডা, বিচারের এজেন্ডা, এগুলোকে আপহোল্ড করছে। এটাই তার অন্তর্বর্তী সময়ের রাজনীতি এবং এগুলো হাসিল করার পরে তার দ্বিতীয় পর্যায়ে রাজনীতি শুরু হতে পারে। এর বাইরে আমরা ইলেকশন যখন আসবে, ইলেকশনের আগে বিএনপি যেমন 31 দফা আছে, আমাদেরও কিন্তু সেরকম দফা থাকবে। যেমন বিএনপি কিন্তু এখনও জিয়াউর রহমানের 19 দফার কথা বলে। তাহলে আপনি যখন এরকম কয়েকটা দফা বানাবেন, যতগুলোই দফাই হোক, এটা কিন্তু অনেক দিনের একটা ব্যাপার। হ্যাঁ, যে কি নিয়ে আমরা রাজনীতি করবো, স্বল্পকালীন আমরা কোনগুলোকে মনোযোগ দেব, মধ্যকালীন কোনগুলো এবং আরও দীর্ঘমেয়াদী কোনগুলো, তো সেগুলো
প্রণয়ন করতে কিন্তু আসলে সময় লাগবে, এটা খুবই স্বাভাবিক। বিএনপি এত দীর্ঘকালের একটা রাজনৈতিক দল, এতগুলো বছর হয়ে গেছে, তারা 31 দফা দিল কিন্তু সেই এসে 2022 সালে। তার মানে এগুলো সময় লাগে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে এগুলোর কাজ ইতিমধ্যেই চলছে এবং এটা নিয়ে একটা কমিটি করারও প্রক্রিয়ার মধ্যে আছে যারা এগুলো নিয়ে কাজ করবে, মানে রিসার্চ অ্যান্ড পলিসি উইংয়ের তরফ থেকে এই কাজগুলো হবে। এবং তখন আমরা একটা খুব ঘটা করে আসলে এই প্রস্তাবগুলো, যে আমাদের দলের প্রস্তাব কোনগুলোতে আমাদের অর্থনৈতিক পলিসি কি, আমাদের সামাজিক পলিসি কি, আমাদের রাজনৈতিক পলিসি কি, সাংস্কৃতিক পলিসি কি, এগুলো সবই, বা আমরা নারীদের নিয়ে কি ভাবি, হ্যাঁ, এরকম প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমাদের আসলে সুস্পষ্ট অবস্থান থাকবে। এখন আমরা আমাদের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এটা ব্যক্ত করছি যে আপনি যখন দেখেন যে আমাদের এই বিষয়ে, যেমন আমি যদি চিটাগংয়ে আমাদের যদি নারী উইংয়ের একটা কর্মসূচি হয়, সেখানে যদি আমরা বলি যে আমরা নীতিগতভাবে 100 আসন সমর্থন করি, তার মানে তো আমরা এটা নারী নীতির প্রশ্নে এইখানে আমাদের এই হলো ইস্যু। অর্থনীতির প্রশ্নে আমরা যখন শ্রমিকদের নিয়ে আলোচনা আয়োজন করি কিংবা কোনো কর্মসূচি করি, তখন বোঝা যায় যে আমরা শ্রমিকদের ন্যূনতম মজুরি কিংবা তাদেরকে যেন আন্দোলনে নামলে না পেটায়, না গুলি করে, এইসবের বিরুদ্ধে আছি। এই জিনিসগুলি হচ্ছে আপনি মানে বোঝা যায় যে এই রাজনৈতিক দলগুলো কী কী জিনিসকে সামনে আনবে। জুনের মধ্যে বা জুলাইয়ের মধ্যে এটা প্রকাশ করা যাবে। গঠনতন্ত্র ইতিমধ্যেই হয়ে গেছে, এটা মানে প্রস্তাব করা হয়েছে আমাদের দলীয় ফোরামে, নীতি নির্ধারক ফোরামে এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং তারপরে এটা জেনারেল মিটিংয়ে তোলা হবে। সেখানে সকল কেন্দ্রীয় সদস্যের মতামতের ভিত্তিতে এটা পাশ করা হবে। মানে এই প্রক্রিয়া এরকম আছে। তো এইটা আমাদের রাজনীতি বলতে এখন যেটা হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় এজেন্ডাকে বেশি গুরুত্ব দেয়। আমরা কিন্তু নতুন এমন একটা সময় আমাদের আবির্ভাব ঘটেছে যখন আসলে ন্যাশনাল এজেন্ডাকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। তো আমরা সেই ন্যাশনাল এজেন্ডা যেগুলো সংস্কারের, এগুলোর ক্ষেত্রে জোরারোপ করছি এবং স্থায়ী নির্বাচনের ব্যবস্থার দিকে আমরা জোরারোপ করছি। এবং আমরা এই সামনে যে 6 তারিখে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে যাব, সেখানে আমরা শান্তিপূর্ণ, নিরবিচ্ছিন্ন এবং নিরপেক্ষ ক্ষমতা হস্তান্তরের একটা রূপরেখা তাদের কাছে দেব, যেটা আমরা মনে করি যে এভাবে করলে এর আগে যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা কিংবা ফল্টি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়, দুটোই তো আমরা প্রত্যক্ষ করেছি। এখন হচ্ছে আমরা চাই যে কি ধরনের একটা নিউট্রাল গভর্নমেন্টের ফরমেশনটা কীরকম হতে পারে, হ্যাঁ, ওই বিচার বিভাগের উপর অতি নির্ভরশীলতা কমিয়ে সেই প্রস্তাবগুলো আমরা ফর্মুলাটা পেশ করবো। তো এগুলোই এখন আমরা মনে করি যে ন্যাশনাল এজেন্ডা, যেগুলোতে কোনো না কোনো দলকে এত গুরুত্ব দিতে হবে, তো সেটা এনসিপি দিচ্ছে এই মুহূর্তে। একটা বিষয় বারবার সামনে আসছে, সেটি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করা হচ্ছে। শনিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে এনসিপির একজন নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে সবচেয়ে বড় সংস্কার। একই সঙ্গে উনি একটা কথা বলেছেন, এখানে যদি কিন্তু আচ্ছা দেখি এগুলো নেই, এগুলো থাকতে পারবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আমার প্রশ্নটা হলো যে, এবং তারা কিন্তু আরেকটি কথা বলেছেন যে এটি না করলে তারা নির্বাচন হবে না দেশে, এরকম কথা ঘোষণা করেছে। এবং তাদের এই ঘোষণার সঙ্গে যদি কোনো রাজনৈতিক দলে একমত হন, তাহলে নির্বাচনের কি হবে? আমি পলিটিক্যাল পার্টির যারা মানে নেতা আছেন, তারা বিশেষ করে যখন মাঠে বক্তৃতা করে, তাদের সেই বক্তৃতাগুলোকে আমরা আসলে ঠিক ওভাবে আক্ষরিক অর্থে না নেওয়া ঠিক হবে। কারণ হলো প্রচুর রেটরিক থাকে যেগুলো ওই মাঠে বলা হয়, এবং এটা আমাদের না, মানে আমাদের পাশের দেশ ভারতেও যদি দেখি, সেখানে মাঠের দেশও হয়, ওয়েস্টে তো আবার এই ধরনের জনসভা ধরনের বক্তৃতা খুব বেশি হয় না, কিন্তু যেখানে যেখানে হয় সেখানেও কিন্তু কিছু এক্সাজারেশন থাকে। তা আমি মনে করি যে হাসনাত আবদুল্লাহ এটার মাধ্যমে আসলে ওনাদের চাওয়াটার শক্তি কতটা, ইন্টেন্সিটি, এটা বোঝানোর চেষ্টা করছেন আমি ধারণা করি। তবে এখনকার যুগে আসলে মনে হয় যে এইভাবে না বললাটাই ভালো, কারণ এগুলো পরবর্তীতে রেফারেন্স হিসেবে সামনে আসবে। নির্বাচন হতে দেয়া হবে না, দেব না, এগুলো দিয়ে শক্তি বোঝানো যায়। এবং আমরা যখন এই ধরনের মানুষের সাথে কানেক্ট করতে চাই, কারণ এটা এখানে খুবই পপুলার একটা দাবি, এটা কতটা প্র্যাকটিক্যালি ফিজিবল, এটা করে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো কিনা, অনেক দীর্ঘ ডিবেট এগুলো নিয়ে করা যায়, কিন্তু এটা একটা পপুলার দাবি। এবং এই দাবিটা আমি প্রায় বলি যে এনসিপি দুটো ইস্যু, মানে আমি বলছি না তারা চান না, তারা আন্তরিকভাবে চান, কিন্তু পলিটিক্স করতে হলে পলিটিক্সকে ইস্যু তৈরি করতে, ওরা দুটো ইস্যু তৈরি করেছে, আর আমি দুটোই সঠিক ইস্যু বলে মনে করি। একটা হচ্ছে সংস্কার, যেটার মাধ্যমে তারা এডুকেটেড আরবান মিডল ক্লাসকে কানেক্ট করতে পারেন। এনাদের সংখ্যা অনেক বেশি না হলেও এনারা কিন্তু অপিনিয়ন মেকার, নিঃসন্দেহে। আর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি একেবারে গ্রাসরুট থেকে শুরু করে সমাজের সবচেয়ে সচেতন অংশের মধ্যেও সিরিয়াসলি আছে। তো তারা এটা নিয়ে তাদের পলিটিক্স করছেন, সেই কারণে এই ধরনের এক্সট্রিম কথাবার্তা বলছে। নির্বাচন নিয়ে কোনো সমস্যা হবে, তাত্ত্বিকভাবে বলছে, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ নাও হয়, নির্বাচন নিয়ে বড় কোনো শঙ্কা আসলে আমি দেখি না। স্যার অর্থ স্যার কি বলবেন? বক্তব্যের সময় একটা
তীব্রতা থাকে, উত্তেজনা থাকে, এবং তারা তো ছাত্র রাজনীতি ব্যাকগ্রাউন্ড থেকে আসা, ফলে এই মেজাজটা তাদের আরও কিছুদিন থাকবে এরকম আমি মনে করি। কিন্তু আমাদের দলীয় পজিশনটা, আমরা যে আগের দিন যে সমাবেশটা করলাম সেখান থেকে আমরা জি। পরিষ্কার করে বলেছি যে নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রশ্ন মীমাংসা করতে হবে, মানে আওয়ামী লীগের স্ট্যাটাসটা কি হবে এটা খুব ইম্পর্টেন্ট। শুক্রবার ওই সমাবেশে আপনি নিজে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মন্তব্যের তীব্র Right, প্রতিক্রিয়া রাইট, দিয়েছেন। হ্যাঁ, আপনি বলেছেন যে বাংলাদেশের ছাত্র জনতা আপনাকে, প্রধান উপদেষ্টাকে হুম। ক্ষমতায় বসিয়েছে। হুম, আপনি কিন্তু এটা বলতে পারেন না যে আওয়ামী লীগ ঠিক করবে আওয়ামী লীগের কি পরিণতি হবে। হুম, হুম, এটা আওয়ামী লীগ ঠিক করবে না, বাংলাদেশের ছাত্র জনতা ও ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল ঠিক করবে আওয়ামী লীগের কি পরিণতি হবে। right. সেই রায় 5ই আগস্ট আমরা দিয়ে দিয়েছি। সর্বশেষ তিনি যে আল জাজিরার যে ওখান ওইটারই আমি প্রতিক্রিয়া দেখেছি যে তিনি বলেছেন যে আওয়ামী লীগ ঠিক করুক তারা কি চায়, এটা এটা যোগ একটা করে যে ইন্ডিয়া দ্য উইকের সাথেও কিন্তু উনি একই একই কথা ধরনের, বলেছেন। এবং আগেও 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 একই কথা আগেও তার মোটামুটি টোনটা এরকমই। এরকম। এটা একটা লিবারেল টোন, কিন্তু আমি মনে করি যে এটা এই সময়টাকে রিফ্লেক্ট করে না। মানে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা গণরায় আছে বাংলাদেশের মানুষের। আপনি যদি তবু মনে করেন যে আগামী ইলেকশনে আওয়ামী লীগ দল হিসেবে তার স্ট্যাটাস কি হবে, সেটা তো আওয়ামী লীগের উপর আমরা নির্ভর করব না। যদি বাংলাদেশের জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রশ্নে একটা অবস্থান নেয়, বিএনপি এর বিরুদ্ধে কখনোই যাবে না। Right. এবং তারা এটা, সালাউদ্দিন সাহেব বিশেষত কয়েকবার কিন্তু বলেছেন যে আর তো রায় দেওয়ার দরকার নাই, রায় তো হয়ে গেছে। এবং এটাই বিএনপির তৃণমূল পর্যন্ত এটাই হলো পালস, এটা বোঝা যায়। সুতরাং আমি ওটার প্রতিবাদ করেছি যে আমরা সিদ্ধান্ত নেব আওয়ামী লীগ প্রশ্নে, এবং নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রশ্নটা অমীমাংসিত রেখে ইলেকশনে যাওয়াটা একটা মানে দেশকে একটা রক্তারক্ত এবং হানাহানির দিকে ঠেলে দেবে। কেন? খুব প্র্যাকটিক্যাল কারণ বলি। আপনি আওয়ামী লীগ যদি দল হিসেবে ধরুন ওই নেতা এসে আত্মসমর্পণ করেছেন এবং তিনি জেলে আছেন, ধরলাম, কিন্তু তার পক্ষে তো ক্যাম্পেইন করতে চাইবে কিছু লোক, তিনি যেহেতু প্রার্থী। এখন এটা কি হবে? বাংলাদেশের বিক্ষুব্ধ জনগণ, বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি সহ সকল পক্ষ তাদের উপর চড়াও হতে চাইবে না? ন্যায্য তো, আওয়ামী লীগকে তো তারা প্রতিহত করতে চাইবে। কিন্তু আওয়ামী লীগ যেহেতু ইলেকশনের একটা দল, তখন তার মানে কি স্থানীয় মাঠ প্রশাসন এবং পুলিশ তো তাদেরকে প্রোটেক্ট করতে বাধ্য। তখন কি দাঁড়াচ্ছে পরিস্থিতিটা? তার মানে যারা আওয়ামী লীগ প্রশ্নটাকে, আমরা এটাই বলেছি যে আওয়ামী লীগ প্রশ্নকে অমীমাংসিত রেখে নির্বাচনের দিকে যাওয়া মানে সহিংসতাকে ইনভাইট করা। তার মানে আপনাকে ইলেকশনের আগেই, আমরা কিন্তু বলছি না যে এই ব্যাপারে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ইলেকশন দূরে রাখেন, এরকম না। ইলেকশন যে টাইমে সে টাইমেই, কিন্তু ইলেকশনের আগেই প্রশ্ন আপনাকে মীমাংসা করতে হবে। এবং এটার জন্য তো আপনার কয়েকশো মাস দরকার নেই, এটা তো 2-3টা সিটিংয়েই রাজনৈতিক দলগুলো এক জায়গায় চলে আসবে। আর জনগণ এটার ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন, অন্য সকল সংস্কারের প্রসঙ্গ একরকম, এই প্রশ্নে আপনি জনগণের সাথে আলাপ না করে যদি আওয়ামী লীগের প্রশ্নে অবস্থান নেন, তাহলে জনগণ এটা মেনে নেবে, কারণ জনগণের এই ব্যাপারে আওয়ামী লীগের প্রশ্নে তার খুব শক্ত অবস্থান আছে। ডক্টর জাহিদ, আমরা একটা অন্য প্রসঙ্গে যাই, সেটি হলো মিডিয়া নিয়ে। মিডিয়ার ব্যাপারে একটা সুখবর আপনি নিশ্চয়ই জানেন যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম সূচকে বাংলাদেশ 16 ধাপ এগিয়েছে এবং আমাদের পেছনে পড়ে গিয়েছে ভারত এবং পাকিস্তান। এবং আপনি জানেন যে ফ্যাসিস্ট সরকারের আমলে এই সূচকে বাংলাদেশ 44 ধাপ পিছিয়ে ছিল, মানে খুব খারাপ অবস্থা। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই বাংলাদেশের যে উন্নতি প্রেস ফ্রিডমে অনেকেই সন্তুষ্ট না। তাদের কিছু প্রতিবেদন, বিশেষ করে কিছু মিডিয়া হাউসের, যেমন আমরা বিবিসি বাংলা এই নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করে। সংবাদটির ইন্ট্রোতে মানে শুরুতেই লেখা হয়েছে, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম সূচকে বাংলাদেশের সামান্য উন্নতি হলেও অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর কোট আনকোট বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা কিংবা সাংবাদিকতার জন্য মুক্ত পরিবেশ কতটা নিশ্চিত হয়েছে তা নিয়ে বিতর্ক চলছে। এবং আপনারা জানেন যে বিশেষ করে সংস্কৃতি উপদেষ্টার সংবাদ সম্মেলনের যে প্রশ্ন নিয়ে এই বিতর্কগুলো সামনে এসছে। এবং আরেকটা ইংরেজি দৈনিক সংবাদ প্রকাশ করেছে, সেটি হলো যে এই সরকারের আমলে 266 সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা, গণমাধ্যমের স্বাধীনতা নেই, এই কারণে উদ্বেগ তৈরি হয়েছে। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় যে এই মামলাগুলি কেন হয়েছে, এরা কারা, সেটি কিন্তু উল্লেখ করা হয়নি। এদের ভূমিকাটা কি ছিল? আমি একটা উদাহরণ দিই আপনাকে, সেটি হলো মবের কথা বলা হচ্ছে ইদানিং। কিন্তু এই 266 জন সাংবাদিকের মধ্যে 12 জন সাংবাদিক রয়েছে শুধু কুষ্টিয়ার। এরা কারা? এরা হলো তারা যারা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে আক্রমণ করেছিল দলীয় কর্মীর মতো। সেখানে একটা মবের মতোই হয়েছে। এবং আপনি জানেন যে দৈনিক সংগ্রামের অফিসে ঢুকে দৈনিক সংগ্রামের সম্পাদককে টেনে ইস্ত্রে বের করে পুলিশ হাতে দেওয়া হয়েছে। সেটা কি? কিন্তু এখন যারা এই সমালোচনাটা করছেন
তারা কিন্তু এই দুটো ঘটনার সময় নীরব ছিলেন। কি বলবেন? যে র্যাঙ্কিংটা নিয়ে আমরা কথা বলছি এটা হলো রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, ফ্রেঞ্চ একটা সংস্থা, ওই ফ্রেঞ্চের আদ্যক্ষর মিলে RSF হচ্ছে এটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম। একটা তথ্য দিয়ে রাখি, শেখ হাসিনার সময় এই ওয়েবসাইটে আপনি ঢুকতে পারতেন না, এটা ব্লক করা ছিল, VPN দিয়ে ঢুকতাম। আমি অনেক কাজের জন্য যখন ঢুকতাম, এটা আমি ভুল না করলে 22 সাল বা 21 সাল থেকে শেখ হাসিনাকে মানে তারা মিডিয়ার ও প্রিডেটার হিসাবে কিছু মানুষকে ক্যাটাগরাইজ করে যে সংবাদ মাধ্যমের জন্য প্রিডেটার। শেখ হাসিনাকে তারা যখন ওই প্রিডেটার হিসাবে ইনক্লুড করলেন তখন থেকে এটা ব্লক করে দেওয়া হয়েছে। সো আমরা ওই জায়গায় ছিলাম। এবং শুধু আমাদের র্যাঙ্কিং উন্নতি হয়েছে তা না, এই যে কথাটা বলা জরুরি, অনেক সময় র্যাঙ্কিং উন্নতি আপনার মানের উন্নতি বোঝায় না। শেখ হাসিনার সময় অনেক ক্ষেত্রে এটা হয়েছে, র্যাঙ্কিং এর উন্নতি দেখানো হয়েছে, তখন আমি ধরে দেখিয়ে দিয়েছি আপনার স্কোর কিন্তু একই আছে বা খারাপও হয়েছে, অন্যরা আপনার চেয়ে বেশি খারাপ করলে আপনার র্যাঙ্কিং উন্নতি হবে। কিন্তু জরুরি কথা হচ্ছে গত বছরের চেয়ে বাংলাদেশের স্কোরও বেটার হয়েছে, তার মানে আমরা সত্যিকার অর্থেই উন্নতি করেছি। এটা হলো এক। দুই হচ্ছে, আমি মনে করি এই মুহূর্তে আমাদের সংবাদ মাধ্যম আসলে যথেষ্ট আমাদের ডিজায়ার্ড লেভেলের ফ্রি না। এটার পেছনে সরকারের একটা ব্যর্থতা আছে, আমি আসবো। প্রধান কারণটা আসলে সংবাদ মাধ্যমগুলোর নিজেরা। মানে বাংলাদেশের সংবাদ মাধ্যম বলে তো শেখ হাসিনার সময় আসলে শেষ পর্যন্ত কিছু ছিল না। এটাই হয়, আপনি নির্বাচিত স্বৈরাচার হন আর অনির্বাচিত। ভারতে যে দেখুন একজন নির্বাচিত স্বৈরাচার আছে, ওনার কাজই হচ্ছে মিডিয়াকে কবজা করে ফেলা। ভারতে এখন মিডিয়াকে গদি মিডিয়াই বলে। NDTVর মতো এত বিখ্যাত ভালো একটা মিডিয়াও এখন কি করছে আমরা তো দেখতে পাই। ইন্ডিয়া টুডের মতো পত্রিকা একদম, যে আপনার কথা শুনবে না। আবার ইন্টারন্যাশনাল মিডিয়া বিবিসির ওপরে দেখবেন একটার পর একটা দমন পীড়ন চালাচ্ছে তাদের লোকাল অফিসের ওপর। তো মিডিয়া নিয়ন্ত্রণ করবেন, ফলে যেটা দাঁড়ালো বাংলাদেশে শেষ পর্যন্ত আর মিডিয়া ছিল না। পত্রিকা বলি, টিভি বলি, এগুলো শেখ হাসিনার প্রোপাগ্যান্ডা মেশিনে পরিণত হয়েছে। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে না আমি সরকারের দিক থেকে কোনো রকম কোনো সমস্যা দেখি না। এটা বিটিভিতে আমরা কথা বলছি, আপনার সাথে অনেকগুলো শো করেছি, এমন সব সমালোচনা করেছে, পরে মন্তব্যে দেখছি দর্শকরা লিখছেন যে বিটিভিতে বসে এগুলো বলা হচ্ছে। তবে একটা জিনিস সংস্কৃতি উপদেষ্টা প্রসঙ্গে আমি বলতে চাই, সেখানেও যে 3 জন সাংবাদিকের চাকুরি গেল এই ঘটনার জেরে, এটার সাথে সংস্কৃতি উপদেষ্টা কোনোভাবেই জড়িত নন, বরং আমরা এটা একটা নজির হলো যে একজন উপদেষ্টা কিভাবে একটা আক্রমণাত্মক, মানে এই প্রশ্ন এই টোনে কোনোদিন প্রশ্ন করা গেছে কোনো মন্ত্রীকে, প্রশ্ন বাহাস করেছেন, উনি ধৈর্যের সাথে জবাব দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত চাকরি গেল আসলে এক ধরনের মব তৈরি হয়েছিল। একটা সংগঠন 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল ওই 3টা চ্যানেলকে, না হলে আমরা ওখানে মার্চ করব। এবং 3টা চ্যানেলের মধ্যে একটা চ্যানেল অন রেকর্ড স্বীকার করেছে ওই হুমকির কারণে তারা তাকে চাকরিচ্যুত করেছে। তার সাংবাদিকদের ক্ষেত্রে আমি আরেকটা কথা একটু যোগ করতে চাই। আপনি যে দুটো ঘটনার কথা বললেন সেগুলো জেনুইন ফৌজদারি মামলা হলো, কিন্তু এটাও আমরা আসলে পছন্দ করব না। সাংবাদিকদের বিভৎস রকম অপরাধ আছে, কিন্তু গড়পড়তা ধরে সব সাংবাদিকের বিরুদ্ধে অনেককেই যারা তাদের দোষর ছিলেন হত্যা মামলা দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো আসলে ভবিষ্যতে আমাদের এই প্রেস ফ্রিডমের চ্যালেঞ্জ হিসাবে কিন্তু মানুষ সামনে আনবে। তারা কোলাবোরেট করেছে, দুর্নীতি আছে, নানা রকম অভিযোগে আপনি তাদেরকে অভিযুক্ত করতে পারেন, বিচার করতে পারেন, সেই বিচার আমরা চাইও। কিন্তু এই চ্যালেঞ্জিং টাইমে মানে বাংলাদেশ এই রকম প্রেস ফ্রিডমের যুগ আমার মনে হয় না ইতিহাসে কোনোদিন পেয়েছে, ফর শিওর। ওই চ্যালেঞ্জগুলো আস্তে আস্তে যদি গণতান্ত্রিক ব্যবস্থায় কমে আসে আমরা আরো ভালোর দিকে যাব আশা করি। ডক্টর জাহিদ কিন্তু মোটামুটি চিত্রটা তুলে ধরেছে। যেসব সাংবাদিক নামের দলীয় অ্যাক্টিভিস্টরা ফেসিস্টকে সমর্থন করেছেন, ছাত্র জনতার বিরুদ্ধে উস্কানি দিয়েছেন, এখনো ফেসিস্টের পক্ষে কথা বলার চেষ্টা করেছেন, তারা কি অপরাধী নন? মিডিয়া সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ একটি কথা বলেছেন ডেইলি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে। তিনি বলেছেন 26 জুলাই শেখ হাসিনার সংবাদ সম্মেলনে কয়েকজন সিনিয়র সাংবাদিক তাকে ছাত্র আন্দোলন আরো কঠোর হাতে দমনে উৎসাহ দিয়েছেন। এটা স্পষ্ট যে তারা সাংবাদিক হিসেবে নয় বরং রাজনৈতিক কর্মী হিসাবে কাজ করছিলেন। প্রশ্নটা হলো যে 5ই আগস্টের পর ফেসিস্টকে সমর্থন করে এদেশে সেই সাংবাদিকতা কি চলতে পারে? একেবারেই না, এবং এগুলো তো সাংবাদিকতাও না। আপনি যেটা বললেন, এখন হয়েছে কি 5 আগস্টের পরে তো আসলেই কথা বলার, পত্রিকা নিউজ করার স্কোপ অনেক বেড়ে গেছে, স্পেস অনেক বেড়েছে। এটার অপব্যবহার কিন্তু অনেকে করছেন। কিভাবে অপব্যবহার করছেন? যেমন ওই সংস্কৃতি উপদেষ্টা এই ঘটনাটা, এটা একটা খুব ভালো উদাহরণ। তিনি কিন্তু এখানে সাংবাদিকতার লেবাসটাকে ব্যবহার করলেন এবং একটা যে কাজটা তিনি করেছেন এটা পৃথিবীর যে কোনো দেশ এটাকে গণহত্যার ডিনায়াল হিসেবে দেখবে। প্রশ্নটা পরে আসলো যে সাংবাদিকরা কি প্রশ্ন করতে পারবে না, কিন্তু এটা কিন্তু প্রশ্ন না। সাংবাদিকরা প্রশ্ন করতে পারবে না, এই প্রশ্ন যারা উঠিয়েছে
অতীতে তারা কেউ প্রশ্ন করেনি। কোনো প্রশ্ন করে নাই, প্রশংসা করেছে তারা, জি। ঠিক আছে। ফলে এখন এইটা অপব্যবহার অনেকে করছে। আর এই যে 266 জন সাংবাদিকের কথা আপনি বললেন যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এর মধ্যে কয়টা ভুয়া মামলা আমি জানি না। ভুয়া মামলা হলে এটা অবশ্যই এগুলোকে কোয়াশ করে দিতে হবে, কোনো কথা নেই। এবং সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ভুয়া মামলা কোয়াশ করার জন্য তারা একটা আলাদা ব্যবস্থা তারা গ্রহণ করেছে। এই মামলাগুলো একটাও সরকার দিয়েছে বলে আমার জানা নাই, মনে হয় এগুলো সরকারের দেয়া না। অনেক ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে নিউজ করার কারণে স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করছেন, পুরনো ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করছেন, এরকম ঘটনা কয়েকটা জায়গায় আছে। আর বাকিগুলো হচ্ছে যদি সাংবাদিক কোনো অপরাধের সাথে জড়িত থাকে, আপনি তো তার বিরুদ্ধে মামলা হতে হবে, এটার সাথে প্রেস ফ্রিডমের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। কিন্তু আবার অনেকের বিরুদ্ধে ভুয়া মামলা দেওয়া হচ্ছে। তো ভুয়া মামলার ক্ষেত্রে যেমন ধরুন যারা প্রশংসা করতে যেতেন অবৈধ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে, আমরা তো চিনি এদেরকে, এদের প্রত্যেকে তো অন্য সব বাদ দিলে আর্থিক দুর্নীতি মারাত্মক রকমের আছে। শুধু এই ইস্যুতে যদি তাদের বিরুদ্ধে তদন্ত হয় তাহলে আপনি জেনুইন মামলা তাদের সাথে করতে পারবেন। কিন্তু তাদেরকে ওই যেভাবে হত্যা মামলা জড়ানো হচ্ছে, কিংবা যদি কারোর বিরুদ্ধে হত্যা মামলা দেওয়ার মতো উস্কানির প্রমাণ থাকে তাহলে আপনি করেন। যেমন আপনি বললেন যে 26 জুলাই বলেছে, যারা বলেছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমি মনে করি হত্যা মামলায় তাদেরকে জড়ানোর সুযোগ আছে। কিন্তু যারা এটা করেন নাই, শুধুমাত্র আওয়ামী লীগের অ্যানাবলার হিসেবে কাজ করেছেন কিংবা ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছেন, নানাভাবে সমর্থন করেছেন, তাদের সাথে অন্য মামলা দিতে হবে যেটা যদি অভিযোগ থাকে। কিন্তু অভিযোগ না থাকলে অযথা হয়রানি করা যাবে না। কিছু ক্রাইম আসলে মোরাল ক্রাইম, যেটা নিয়ে সমাজ তাকে নিন্দা করতে থাকবে সবসময়, এটার জন্য আপনাকে তাকে হয়রানি করার দরকার নাই। যেমন ধরুন জাফর ইকবালকে আপনি যদি এখন আবার সামনে আনেন তাহলে একজন বুদ্ধিজীবীকে হয়রানি করা হচ্ছে ইত্যাদিতে অনেক ধরনের ফ্রেমিং হবে। তো তিনি এখন যেভাবে একদম অপসৃত হয়ে গেছেন, অপ্রাসঙ্গিক হয়ে গেছেন, এভাবে রাখাই ভালো। কারোর জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি, যে তাদের কথাবার্তা কেউ না শুনলেই হচ্ছে। আর কেউ মব তৈরি করে বাধ্য করা, সেটা খুব খারাপ অবশ্যই। কিন্তু সংবাদপত্রের একটা নীতিমালা থাকা উচিত, একটা হাউসের একটা নীতিমালা থাকা উচিত যে কোনটা অপেশাদার আচরণ। আপনি তো আপনার এখানে স্টুডিও রুমে দাঁড়িয়ে থেকে কোনো ছাত্রনেতাকে যদি একটা খুব গর্হিত গালি দেন, এটা কিন্তু অপেশাদার সুলভ হয়। ব্যক্তিগত বাসায় আপনি কি করছেন আমি জানি না, কিন্তু যখন আপনি হাউসে আছেন, দায়িত্বরত আছেন, তখন তো আপনি এটা করতে পারেন না। তখন তো ওই হাউসের কোনো না কোনো মাত্রার শাস্তি বা একটা ব্যবস্থা তার সাংবাদিকের বিরুদ্ধে নিতে হবে। সরকার এটা নিচ্ছে না, এটা হচ্ছে গুড থিং। সরকার এটা নিলে আমাদেরকে সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে হবে। ডক্টর জাহিদুর রহমান এবং সারওয়ার তুষার, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।